শুরু করছি বাংলা বলছে। সেই 6ই ডিসেম্বর 1992 থেকে 2025 33 বছর পর বাবরি মসজিদের ছায়া ফিরল এবং ফিরল এই বাংলায় তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবিরের হাত দিয়ে। আজ শিলান্যাস হুমায়ুন কবির করলেন পূর্ব ঘোষণা মতো। সেই দিনই আমরা দেখলাম বিজেপি শৌর্য দিবস পালন করলো, তৃণমূল কংগ্রেস সংহতি দিবস পালন করলো, পথে নামলো কংগ্রেস এবং বামেরাও। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই 6ই ডিসেম্বরকে সামনে রেখে, এই হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাসকে সামনে রেখে কোথাও কি মেরুকরণের অঙ্ক ভোটের আগে আরো একবার সামনে চলে এলো? আজকে হুমায়ুন কবিরের যে বক্তব্য তাতে স্পষ্ট যে ধর্মের নয়, ধর্মটাকে বর্ম করে আসলে রাজ্যের 90টা বিধানসভা আসনের লক্ষ্য রাখছেন হুমায়ুন কবির। এ নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন প্রীতম দত্ত, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, রয়েছেন তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কিছুক্ষণের মধ্যে সিপিআই এর তরফ থেকে শ্রীকুমার মুখার্জি আমাদের সঙ্গে যোগ দেবেন। এবং এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, হুমায়ুন কবির যিনি দল বদলটাকে কার্যত রেকর্ডের পর্যায়ে নিয়ে চলে গেছেন এবং কোনো দলেই সেইভাবে তিনি তাবড় নেতাদের মধ্যে কখনো গ্রাহ্য হননি, যদিও একাধিকবার জনপ্রতিনিধি হয়েছেন বা ভোটে লড়েছেন বিভিন্ন দলের টিকিটে। কিন্তু একদা অধীর রঞ্জন চৌধুরীর ডানহাত এই হুমায়ুন কবির দল বদলে বদলে এসে যখন রাজনৈতিক প্রাসঙ্গিকতার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছিলেন, তখন এই বাবরি মসজিদকে কেন্দ্র করে প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার যে চেষ্টা করছেন, সেটা কি ইন্ডিভিজুয়াল হুমায়ুন কবির, নাকি হুমায়ুন কবির সামনের পুতুলটা পেছনে রয়েছে আরো বড় কোনো চিত্রনাট্য? এই নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। বাবরি মসজিদ ধ্বংসের দিনেই বাংলায় রাজনীতির পেশি আস্ফালন। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের। অন্যদিকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিয়ে সংহতি দিবস পালন তৃণমূলের। খোদ মুখ্যমন্ত্রীর সংহতির বার্তা। এক্সে লিখলেন, যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। 6 ডিসেম্বর লড়াইয়ের শপথ নিয়ে পথে বিজেপি থেকে কংগ্রেসও। তবে এদিন রাজনীতিতে নজর কেড়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পূর্ব ঘোষণা মতো বাবরি মসজিদের শিলান্যাস করেছেন তিনি, আর সেখান থেকেই মৌলবাদী আস্ফালন করেছেন তিনি। বলেছেন 90 আসনে মুসলিম বিধায়কদের জেতান মুসলিমরা, বাকি 204 আসনে মমতা না শুভেন্দু, কে জিতবেন তা ঠিক করে নিক হিন্দুরা। যেখানে 42% থেকে 82% পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে 90খানা। এই 90টা সিটে আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে 294 এর মধ্যে। সেই 204 মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। হুমায়ুনের বার্তাতেই স্পষ্ট, তিনি ধর্মের নামে ভোট চান। এখানেই চিন্তায় কংগ্রেস থেকে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সাম্প্রদায়িকতার চলতি রূপ দেখে উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনি সংহতি দিবসে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের বাকি নেতা নেত্রীরা। সংহতি, ঐক্য, বিভাজন নয়, একসাথে সব সম্প্রদায়, সব ধর্ম, সব শ্রেণী সবাই একসঙ্গে থাকবে, এটা সংবিধান বলেছে। তৃণমূলকে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। এদিন তারা শৌর্য দিবস পালন করে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে শাসক দলকেই নিশানা করেন বিজেপি রাজ্য সভাপতি। এখানে বাবরের সরকার চলছে, মৌলবাদীদের সরকার চলছে, ধর্মান্ধদের সরকার চলছে, হিন্দু বিরোধীদের সরকার চলছে, রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরকার চলছে, তাদের সমর্থন চলছে। মানুষ সংঘবদ্ধভাবে তার প্রতিবাদ করবে। 6 ডিসেম্বর পালনে পিছিয়ে ছিল না কংগ্রেসও, তাদের ছিল সদ্ভাবনা যাত্রা। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, জাতের নামে যারা রাজনীতি করছে একজোট হয়ে তাদের রুখতে হবে। প্রচুর পরিমাণে দাম বেড়ে গিয়েছে, এগুলো থেকে দৃষ্টি ঘোরাবার জন্যই রাম মন্দির, বাবরি মসজিদ এসবকে
সামনে নিয়ে আসা হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকার বার্তা দিয়ে এদিন পথে নামে বামেরাও। তৃণমূল থেকে কংগ্রেস, সকলেরই অভিযোগ হুমায়ুন কবিরকে মাঠে নামিয়ে ভোট ভাগাভাগির খেলায় মেতেছে বিজেপি। বিজেপি যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা আঙুল তুলেছে রাজ্যের শাসক দলের দিকেই। তবে রাজনৈতিক চাপানুতোর যে পথেই চলুক, 2026-এর বিধানসভা ভোটে যে অন্য রাজনীতির খেলা চলতে পারে তার ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে। কলকাতা টিভি। আমি তন্ময়ের কাছে শুরুতে আসবো। তন্ময়, এই হুমায়ুন কবির, যে হুমায়ুন কবিরের আগেও যে নানাভাবে বিড়ম্বনার সৃষ্টি করেছে, এটা বলার অপেক্ষা রাখে না, এটা অস্বীকার করতে পারো না। বিশেষ করে লোকসভা নির্বাচন চলাকালীন তার অত্যন্ত উস্কানিমূলক একটি মন্তব্য, তারপর সমালোচনার ঝড় উঠেছিল, কিন্তু তখন যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে ফাইনালি বাবরি মসজিদের শিলান্যাসকে সামনে রেখে যেভাবে সে ধর্মের জিগির তুলছে, যেভাবে সে রাজনীতির অঙ্ক কষছে, এবং আজকে সরাসরি সে যে ডাকটা দিচ্ছে যে 90টা আসন তাদের লক্ষ্য, এবং তার বক্তব্য যে 2011 সালে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু বিধায়ক ছিলেন 67 জন, যেটা 2016 সালে কমে এসে হয় 57 জন, 2021-এ মাত্র 44 জন। কোথাও কি হুমায়ুন কবিরকে আগেই সতর্ক করা, তার সীমা বেঁধে দেওয়া, তার ডানা ছাঁটা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল না? আমি আজকের এই আলোচনা শুরু করব একটা অদ্ভুত কোটেশন দিয়ে। সেটা খুব প্রয়োজনীয় মনে হচ্ছে আজকের দিনের রাজ্য রাজনীতি তথা দেশের রাজনীতিতে। মোরাল অর পলিটিক্যাল ইনইকুয়ালিটি ইজ এস্টাবলিশড অর অ্যাট লিস্ট অথরাইজড বাই দ্য কনসেন্ট অফ মেন। এটা যে রুশোর একটা মন্তব্য, খুব প্রয়োজনীয়। কেন বললাম? এই যে মোরাল ইনইকুয়ালিটি, এই মোরাল ইনইকুয়ালিটিটা তৈরি করেছে খুব নিপুণভাবে, সুচারুভাবে রাজনৈতিক ফায়দা লোটার জন্য। আমরা স্বাধীনতা পূর্ববর্তী যে অবস্থা, যার দল বদল করাটাই অভ্যেস, টিকিটের জন্য যে কোনো দলে যেতে পারে, যে কোনো দলে ফিরতে পারে বা ফেরার চেষ্টা করতে পারে, সেই হুমায়ুন কবিরের মরালিটি নিয়ে তোমরা কি একটু বেশি কনভিন্স ছিলে? মরালিটি নিয়ে কনভিন্স থাকার বিষয় নয়, বিষয়টা হচ্ছে হুমায়ুন কবির কেন ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে একজন অন্য দলে গেছে, এই নজির শুধু হুমায়ুন কবির নয়, সব দল থেকে সব দলে গেছে, সেটা আছে। এবং সেটা বোধহয় সংবিধানের খুব তাতে বাধা আছে এরকমটাও নয়, সংসদীয় গণতন্ত্রে অনেকটা দেখেছি। মোরালি সেটাকে কিভাবে জাস্টিফাই করেছে তারা, তাদের বিষয়। কিন্তু এই হুমায়ুন কবির বলো বা যারাই বলো, আজকে যে কথাটা বলল, তার মসজিদ করবেন, তিনি মন্দির করবেন কি চার্চ করবেন, তাই নিয়ে কাউরির কোনো মাথা ব্যথা নেই, কারণ ভারতবর্ষের সংবিধানই সেই। সাসপেনশনটা তাহলে কিসের জন্য? হ্যাঁ, সেটাই বলছি, সেটাতে আসছি। ভারতবর্ষের সংবিধান সেই অধিকার দিয়েছে, কিন্তু সেটাকে অস্ত্র করে এই যে বলছে আমি 90টা আসনে মুসলিমরা লড়ে নেবে। ভারতবর্ষ তো একটা সেকুলার কান্ট্রি, সেখানে মুসলিমদের আলাদা করে লড়ে নেওয়ার কোনো বিষয় নেই। হিন্দু মুসলিম সকলে, বৌদ্ধ খ্রিস্টান পার্সি জৈন সকলে মিলে লড়াই হবে, নির্বাচনের লড়াই, রাজনৈতিক লড়াই। সেখানে ধর্মের ভিত্তিতে এতটা আসন লড়ে নেবে, বাকিটা ওরা দেখে নেবে, এই ন্যারেটিভটা মনে হচ্ছে কোথাও কাউরির হাতে তামাক খেয়ে নির্বাচনের ঠিক 2 মাস আগে এই ঘটনা ঘটাচ্ছে সুচারুভাবে। যখন বোঝা যাচ্ছে বাংলাকে দখল করতে পারবে না, তখন হুমায়ুন কবিরের মতো লোককে দিয়ে তাস খেলিয়ে আজকে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। যদিও তন্ময় নির্দিষ্টভাবে কোনো পক্ষের কথা বলছে না, কিন্তু আমি প্রীতম তোমাকে সরাসরি জিজ্ঞেস করছি, পেছনের স্ক্রিপ্টটা কার? স্ক্রিপ্টটা কি তোমাদের? এই যে হিউজ তহবিল আসছে, যেভাবে এই হুমায়ুন কবির, এবং হুমায়ুন কবিরকে তোমরা ডিজোন করতে পারো না, কারণ আমি আজকেই দেখছিলাম যে তোমাদের অফিসিয়াল পেজে 2019-এর সেই পোস্ট এখনো জলজল করছে, যখন মুর্শিদাবাদ থেকে বিজেপির টিকিটে হুমায়ুন কবির প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চৌকিদার হুমায়ুন কবির। দিদি, আমি আপনার কথা উত্তর দেওয়ার আগে না এই ভিডিওটা আপনাকে এবার দেখুন, আজকে এই যে এই পরিস্থিতিটা তৈরি করার জন্য পুরো মৌলবাদী একটা
এরকম রাজ্য তৈরি করার জন্য কে বলেছিল? মমতা ব্যানার্জি কে বলেছিল দুধেল গাই বলার জন্য? বিজেপি বলে দিয়েছিল? বিজেপি তামাক খেয়েছিল? আরে বিজেপি তো তোমার একটা সময় অটল বিহারী বাজপেয়ী গিয়ে যখন একটা সাংসদ উনি ওনার বাড়িতে গিয়ে ওনাকে একদম মানে বিশাল বড় নেতৃত্ব হিসাবে প্রমাণ দিয়েছিলেন। সব রকম সিঙ্গুর থেকে নন্দীগ্রাম সাথে দিয়েছিল যে কোনো রকম অট্রোসিটি বা তোমার বিজেপি সাথে আছে, কোনো রকম সিপিএম বা বামফ্রন্টের অ্যাট্রোসিটি বরদাস্ত করবে না, তার বিরুদ্ধে আমরা ছিলাম। কিন্তু আজকে মমতা ব্যানার্জি তো আমাদেরকেও এখন সাথ ছেড়ে দিয়ে তো শুধু একমাত্র মৌলবাদী দিকে চলে গেছে এবং সে বলছে আজকে দুধেল গাইদের সরকার। দেখুন আজ সরাসরি প্রশ্ন, আসলে কি হুমায়ুন কবিরের সুতোটা তোমাদের হাতে? তার মানে কি? কারণ তোমরা খুব ভালো করেই জানো যে নির্বাচন, যে কোনো নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের বিরুদ্ধে যখন নামবেন তখন তিনি 30% যে সংখ্যালঘু মানুষের ভোটারের যে আস্থা সেটার একটা বড় অংশই, প্রায় সম্পূর্ণই তিনি তার দিকে নিয়ে নামেন। কোথাও যেভাবে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে মিমের ভূমিকা নিয়ে, তোমার কথা প্রমাণিত হয়ে গেল যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের বিশেষ করে মুসলমানদের দুধেল গাই হিসেবে রেখেছে, এদেরকে নাগরিক করেনি, শুধু ভোট ব্যাংক হিসেবে। না, আমার কথা এটা কিভাবে প্রমাণিত হলো আমি জানি না, কিন্তু এটা ফ্যাকচুয়ালি অ্যাজ আ জার্নালিস্ট এটা ফ্যাকচুয়ালি আমি বলতেই পারি যে 30% যে সংখ্যালঘু ভোটার রয়েছেন সাম্প্রতিক অতীতে তারা যে আস্থা তৃণমূল কংগ্রেসে রেখেছেন সেটা বিগত কয়েকটা নির্বাচনে তার প্রমাণ পাওয়া গেছে। বলছি এটাই তো দুর্ভাগ্য যে আজকে কিছু কিছু পার্টি বিশেষ করে ইন্ডি জোট, আমি ন্যারেটিভে যাব না, আমি ফ্যাক্টে যাব। হ্যাঁ, আমি বিশেষ করে ইন্ডি জোট ফ্যাকচুয়ালি এই তোমার মুসলমান সম্প্রদায়কে শুধু ভোট ব্যাংক বানিয়েছে, নাগরিক করেনি। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আজকে আপনি বললেন আমাদের টাকি তামাক টামকি, যারা রাজ্য সরকারকে আমরা চালাই, আজকে কেন পুলিশ বাধা দিল না? আমাদের তো একটা কিছু করতে গেলেও তোমার কোর্টের পারমিশন নিয়ে আজকেও মিছিল করতে হচ্ছে কোর্টের পারমিশন নিয়ে, অথচ রাজ্য সরকার কেন ডিসেন্ড করলো না? কোর্টে কেন বললো না যে না এটাতে অসুবিধা হবে, ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে? কেন বললো না? কেন কি মতামত জানালো না? আজকে কি এই রাজ্য সরকারের ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্টের থেকে উনি পারমিশন নিয়ে করেছেন? ওনার কাছে ডকুমেন্ট ছিল, নিশ্চয় করেননি। যদি থাকেন তাহলে ওই এখানে তো তৃণমূল প্রতিনিধি আছে, আজকে তো। সুতরাং এই যে উনি কিছু করতে দিয়ে দিলেন, পুরো একদম খোলা জায়গা দিয়ে দিলেন এবং উনি জানেন যে করতে দেবেন না। ওই একটু আগে ভাই দাদা বলছিল না যে ওরা নাকি মুসলিম ক্যান্ডিডেট দেবে নাকি, এরকম বলেছে। আরে কখন বলেছে? সাসপেন্ড করে দেওয়ার পরে বলছে। এই বাবরি মসজিদের কথা তো 2024-এও বলেছে 70% ওখানে বিশাল বেশি মুসলমান আছে দেখে কেটে তোমার ভাঙড়ে দিতে পারছি দেবে। তখন তো কিছু অন্যদের মনে পড়ে। আমি আসবো, কারণ হচ্ছে উনি এই ডিভাইডেশনটা চাইছেন দেখে মমতা ব্যানার্জি করতে দিচ্ছেন আজকে এই কলঙ্কিত বাবরি। প্রীতম আসবো, আমি চন্দনদার কাছে আসি। যে চন্দনদা, আজকে প্রকৃত অর্থে আমরা যেটা দেখছি যে রীতিমতো ধর্মীয় রাজনীতির আস্ফালন আমরা আজকে সারা দিন ধরে দেখলাম। ধর্ম ডেফিনেটলি যার যার ধর্ম তারা সেভাবে ধর্মাচরণ করেন। অনেক মানুষই রয়েছেন যে যারা হয়তো বেসিক্যালি নাস্তিক, কিন্তু তারা অন্য ধর্ম সম্পর্কে তাদের সহিষ্ণুতা রয়েছেন। কারো সার্বিকভাবেই ধর্ম নিয়ে কেউ হয়তো এতটাই নাস্তিক যে সার্বিকভাবেই তারা ধর্মে বিশ্বাস করেন না। বিভিন্ন রকমের মানুষ রয়েছেন এবং এটাই আমাদের সোশ্যাল ফ্যাব্রিক। সেখানে দাঁড়িয়ে আজকে সারা দিন ধরে আমরা একদিকে এই হুমায়ুন কবির, একদিকে আমরা দেখলাম যে প্রচুর সাধু সন্ন্যাসী তারা রাস্তায় নেমে পড়েছেন। সব মিলিয়ে মেরুকরণের রাজনীতির আস্ফালন খুব প্রকটভাবে দেখলাম। মুপিয়া, আমি তোমাকে এই কথাটা একেবারে শুরুতে বলি। আমি আর শ্রীকুমার দাস সম্ভবত এই প্যানেলের মেম্বার্স যারা একেবারে প্রত্যক্ষ করেছি 1992 সালে যে ঘটনাটি ঘটেছে এবং দলের পক্ষ থেকে আমার বিশেষ বিশেষ অংশের দায়িত্ব ছিল সেই মুহূর্তে যে ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে, কলকাতা বা পশ্চিমবঙ্গে। কিন্তু একটা কথা আমাকে বুঝতে হবে, আমি কেন তোমাকে এই জায়গায় একটু রিমেম্বার করছি। একটা রাজনৈতিক দল তার নির্দিষ্ট চরিত্র, আইডিওলজি এবং তার অবস্থান সেটা কিন্তু অনেকটা ডিফাইন করে, অনেক কিছু ডিফাইন করে। আমি তোমাকে এখানে এই কারণে বলি, ঠিক যখন ওই রকম একটা উত্তাল অবস্থা, সেই সময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের তো অন্যান্য প্রিয়দা, সুব্রতদা, সোমেনদা ছাড়াও এই মমতা বন্দ্যোপাধ্যায় অন্দরে বিভিন্ন জায়গায় সম্প্রীতির বার্তা নিয়ে পৌঁছে গেছিলেন। যদি মানুষ মনে রাখতে পারেন, আজকের দিনে আজ 33 বছর আগে জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক, রাজনৈতিক বাইরে এসে, এবং শান্ত ছিল। ভারতবর্ষের সবকটি শহরের মধ্যে কলকাতাতে সামান্য কিছু উত্তেজনা হলেও তাকে শান্ত করা হয়েছিল, কারণ সম্প্রীতির এই বার্তাটা বুঝতে হবে। একদিকে ছিল কমিউনিস্ট পার্টি, আর একদিকে ছিল কংগ্রেস। আর আজকের অবস্থানে তুমি 33 বছর পরে যে আলোচনাটা করছো, আমার মনে হয় আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য এই আলোচনায় অংশ আমাদের নিতে হচ্ছে। পরিষ্কারভাবে তোমাকে যেটা বলি,
আজকে ধর্মান্ততা, আজকে আমরা একটা র্যালি করেছি, আমরা হেঁটেছি। কেন হেঁটেছি? হাঁটার প্রশ্নটা হচ্ছে টিপু সুলতান মসজিদ থেকে রাম মন্দির পর্যন্ত, তার কারণ এই বার্তাটা দেওয়ার জন্য। কিন্তু এই বার্তাটা মানুষের কাছে পৌঁছানো বা তার যে দায়িত্ব দায়বদ্ধতা, তা তো দিতে হবে পশ্চিমবাংলার প্রধানতম দুটো দল। আমরা শূন্য হয়ে যদি আমরা আমাদের আলটিমেট টার্গেট রাখি, আলটিমেট পারপাসকে সার্ভ করি, সেখানে দেখতে হবে যে তারা কি করছেন। একদম একটা কথা বলে শেষ করি, এখানে আমি তোমাকে অবশ্যই বলি, পরে স্পেলে হয়তো বলা যাবে যে কে কিভাবে এই নতুন দুটো দল তখন যারা ছিল না তারা কোথায় কোথায় এক্স্যাক্টলি ফায়ার আপ বা ফ্লেয়ার আপ। তবে শ্রীকুমারদের কাছে এখানে আসছে, শ্রীকুমার দা 92-এ গোটা দেশ জুড়ে যে অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার আঁচ সেভাবে যে রাজ্যে পড়েনি, যেটা নিয়ে আমরা একটা শ্লাঘা বোধ করতাম, সেই রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আবারও বলছি যে ডেফিনেটলি একটা ধর্মস্থানের শিলান্যাস, তার মধ্যে কোথাও আপত্তির কোনো জায়গা থাকতে পারে না, কিন্তু তাকে কেন্দ্র করে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে মেরুকরণের রাজনীতির আস্ফালন হচ্ছে, এর দায়টা কার? না, এই আসলে গোটা ভারতবর্ষটাকে এই মেরুকরণের দিকে ঠেলে দেওয়ার চেষ্টাটা একেবারেই প্রথম দিন থেকেই ছিল, যখন ভারত স্বাধীনতা পেয়েছিল। এবং তখন থেকেই আমরা যেন কোনো অবস্থাতে আমরা ধর্ম নিরপেক্ষ দেশ এই কথাটা না লিখতে পারি, সেই কারণে সংবিধানে লেখাও যায়নি, যদিও ইন বিটুইন দ্য লাইন্সটা ছিল যে আমরা ধর্ম নিরপেক্ষ দেশ। এরপর থেকে এরা এই জিনিসটাকে এগোতেই থাকলো এবং প্রথম 1948 সালে এই বাবরি মসজিদকে নিয়ে যখন শুরু করা হলো, তার মধ্যে সবাই যুক্ত ছিলেন, একদম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ফিল্ম ডিভিশন থেকে শুরু করে সবাই। এবং আমরা সব ঘটনা জানি যে স্বপ্ন দেখে ফিল্ম ডিভিশনের ডাইরেক্টর বোম্বে থেকে রওনা দিলেন অযোধ্যায় ছবি তোলার। যেহেতু সময় সংক্ষিপ্ত, শ্রীকুমার দা আমি বলছি হুমায়ুন কবির শিলান্যাস করলেন কিসে, সেটা তার বিষয় হলো না, তার বিষয় হলো না। এটাতে নিয়ে আমরা চিন্তিত একই সাথে, কারণ এই মানুষটি কিছুদিন আগেই বলেছিলেন যে যত হিন্দু মানুষ আছে তাদেরকে ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবো। এ কথা আমরা শুনেছি, তো কোনো অ্যাকশন নেয়নি। কিন্তু তৃণমূল ভেতরে ভেতরে কি করেছে আমি জানি না, কিন্তু সে তৃণমূলেরই এমএলএ, এই হচ্ছে হুমায়ুন কবির। কাজেই চাইছে আমাদের সরকার মমতা ব্যানার্জির যে হিন্দু আর মুসলমান এই খেলাটা থাকুক, এবং তার মধ্যে থেকে বিজেপি কিছু ফয়দা তোলার চেষ্টা করছে। কিছু তৃণমূল তারা চাইছেন যে মুসলিম লোকেরা তাদের সঙ্গে যেমন ছিলেন তেমনিই থাকুন, কিছু দিই বা না দিই। প্রশ্ন একটাই, তা হচ্ছে ধর্মান্ধ মানুষকে নিয়ে রাজনীতি করা এবং সাধারণ মানুষকে ধর্মান্ধতার মধ্যে টেনে নিয়ে আসা। এই খেলাটার মধ্যে তৃণমূলও যুক্ত রয়েছে, একই সাথে যুক্ত রয়েছে বিজেপি। এরা এই জায়গাতে নিয়ে যাচ্ছে। কে কার সাথে গট আপ করছে আমরা তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমরা তো বলছি তৃণমূল বিজেপি এদের দুজনের একটা এক সুতোতে বাঁধা রয়েছে, তারা দুজনে যুক্ত রয়েছে। এবং তার মধ্যে আবার হুমায়ুন কবির, কোনটা যে কিভাবে যাচ্ছে, মানুষ ভয় পাচ্ছে, সাধারণ মানুষ ভয় পাচ্ছে। আমাদের আইডেন্টিটি কি হিন্দু অথবা মুসলমান হয়ে যাবে? আমাদের আইডেন্টিটি মানুষে থাকবে না, আমাদের আইডেন্টিটি আমাদের কাজের মধ্যে থাকবে না, তাহলে আমাদের রাজ্যটা যাবে কোথায়? আমরা ভয় পাচ্ছি গোটা ঘটনাটাকে নিয়ে। একটা ছোট্ট বিরতি নেব, ছোট্ট একটা বিরতির পর ফিরছি এর প্রসঙ্গে। দেখতে থাকুন বাংলা বলছে। কে হুমায়ুন কবির? যে হুমায়ুন কবিরকে নিয়ে এই মুহূর্তে সংবাদ মাধ্যমে শিরোনামের পর শিরোনাম, রাজনৈতিকভাবে সেই প্রাসঙ্গিকতা কোনোদিন কি হুমায়ুন কবিরের ছিল? তিনি কি সেই দরের নেতা কখনো নিজেকে তৈরি করতে পেরেছেন? তাহলে আজকে হুমায়ুন কবির এই মেরুকরণের রাজনীতির তাস খেলে যেভাবে প্রাসঙ্গিকতা ফিরতে চাইছেন, প্রশ্ন এখানেই যে হুমায়ুন কবির তিনি কি একজন ইন্ডিভিজুয়াল নাকি নেপথ্যে রয়েছে মদতদাতা? দেখুন। এ তুমি কেমন তুমি? হুমায়ুন কবিরের ভূমিকা নিয়ে এখন এই আওয়াজই উঠে আসছে রাজনীতির জগতে।
গত 10 বছর ধরে দল বদলের চ্যাম্পিয়ন হুমায়ুন এবার নিজেই দল খোলার চেষ্টায়। তার হাতের তাস এবার ধর্ম। একসময় অধীর চৌধুরীর চেলা হয়ে তার রাজনীতিতে প্রবেশ। অধীরের সঙ্গে থাকতে থাকতেই ক্ষমতার স্বাদ পাওয়ার চেষ্টায় ঝাঁপিয়ে পড়েন তিনি। 2011 সালে কংগ্রেসের হয়ে বিধায়ক পদে জেতেন। এরপর কংগ্রেস মমতা সরকার থেকে বেরিয়ে গেলে তৃণমূলে যোগ দেন হুমায়ুন। মন্ত্রীও হন তিনি। তবে 2015 সালে 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করে তৃণমূল। এই পরিস্থিতিতে 2016 সালে রেজিনগর থেকে নির্দল প্রার্থী হন তিনি। সেখানে হেরে গিয়ে ফের ফিরে যান কংগ্রেসে। ক্ষমতার স্বাদ পেতে 2019 সালে তিনি যোগ দেন বিজেপিতে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হন তিনি, হার মানেন লজ্জাজনকভাবে। এরপর 2021 সালে ফের ফিরে আসেন তৃণমূলে। ভরতপুর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর এবার ঘোষণা নতুন দল করার। আর সেই ছক্কসেই এদিন তিনি ফিতে কেটে বাবরি মসজিদের শিলান্যাস করেন। বাংলাতে 7,66,00,000 ভোটারের মধ্যে 2,82,533 জন মুসলমান ভোট আছে। 2,82,533 জনের মধ্যে মাত্র 40 লক্ষ নন বেঙ্গলি মুসলমান ভোট আছে, আর 2,42,533 জন বাঙালি মুসলমান ভোট আছে। এই বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের জায়গায় যেখানে 42% থেকে 82% পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে 90খানা, এই 90টা সিটে আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে। 26-এর ভোটের আগে হুমায়ুন সাম্প্রদায়িক রাজনীতির তাস খেলায় তার তীব্র নিন্দা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ঠিক আজকের দিন ভারতবর্ষে সবথেকে কালো দিন। বারবার করে ধর্মনিরপেক্ষ মানুষ একটা না একটা বাহানা তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি এখন যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর, তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। যেভাবে বাবরের নামে ফের মসজিদ বানানোর চেষ্টা হচ্ছে তা বিপজ্জনক প্রবণতা বলে মনে করছেন শুভেন্দু অধিকারী। নামকরণ সম্পূর্ণ অবৈধ, বিপজ্জনক। এই নামকরণের মধ্য দিয়ে পাঠানদের বীজ বপন। এদিন মসজিদের শিলান্যাস ঘিরে সরগরম ছিল মুর্শিদাবাদ। রাজপথে হুমায়ুন সমর্থকদের ভিড় থাকায় স্তব্ধ হয়ে যায় যান চলাচল। ফলে সমস্যায় পড়েন বহু যাত্রী। কলকাতা টিভি। প্রীতম, নাম না করলেও ফিরহাদ হাকিম যার উদ্দেশ্যে কথাগুলো বললেন, তিনি যে হুমায়ুন কবির এটা বলার অপেক্ষা রাখে না। এবং এখানেই বারবার এই প্রশ্নটা উঠে আসছে যে হুমায়ুন কবিরের নেপথ্যে কে? যদি একদম ভোটের অঙ্কটাকে যদি কেউ মেলাতে চান, তাহলে ডেফিনেটলি যদি হুমায়ুন কবির বা যে কেউ, যেমন এর আগে নওশাদ সিদ্দিকী, তাকেও আমরা দেখেছি তিনি আইএসএফ এর বিধায়ক। নওশাদ সিদ্দিকী ক্ষেত্রেও একাধিকবার এই প্রশ্ন উঠেছে যে তিনি যদি সংখ্যালঘু ভোট ব্যাংকে তৃণমূল কংগ্রেসের সেখানে কোথাও একটা ডেন্ট করতে পারেন, তাহলে সেটা তৃণমূলের জন্য ধাক্কা হতে পারে। আসলে কি হুমায়ুন কবিরের সুতোটা তোমাদের হাতে? দেখুন, আজকে এই যে দাওয়াতে ইসলাম যিনি বলেছেন, তার বিরুদ্ধে তো মমতা ব্যানার্জি ব্যবস্থা নেয়নি। এই দুধের গায়ে কি ঠিক দুধ দেয়, তার জন্য মমতা ব্যানার্জি সব কিছু সহ্য করতে পারেন। আমাদের যখন আমরা রামের মিছিল নিয়ে বেরোই, আমাদের তখন সেখানে ঢিল পাথর ছোড়া হয়। একটু আগে কংগ্রেসের দাদা বলছেন ওনারা মিছিল করেছেন, জিজ্ঞেস করুন তো ওনার ইন্ডিজোটের হয়ে ওনাকে কোর্টের পারমিশন নিতে হয়েছে কিনা। নিতে হয়নি। আসলে এই মুশকিলটা হচ্ছে এখানটাই। সরকার যেভাবে করছেন, আজকে এই ফিরহাদ হাকিম কোন পত্রিকাকে মিনি পাকিস্তানের উদাহরণ দিয়ে বলেছিলেন যে পোর্টের ওই এলাকার। আমাকে একটা কথা বলতে, এই হুমায়ুন কবিরকে 2019-এ কি সুবাদে তোমরা প্রার্থী করেছিলে? কি লোকাল স্ট্যান্ডার্ডটা কি? এলিমেন্ট জায়গাটা কোথায়? এলিমেন্ট জায়গা প্রার্থী হতে চেয়েছিলেন, কেউ প্রার্থী হতে চাইলে প্রার্থী করবে। বলতে দাও দিদি, যে মনে হচ্ছে যে উনি ওখানে জিততে পারেন, অনেক দিন ধরে রাজনীতি করছেন, তাই দেওয়া হয়েছে। তো উনি এখন আজকে যখন হুমায়ুন কবির এই সমস্ত বক্তব্য রাখে, হুমায়ুন কবিরের এই যে এখনো পর্যন্ত সার্ভাইভ করে যাওয়া, সেটার দায় কি অন্তত এখানে এই তিনজন যারা বসেছে তারা কেউ অস্বীকার করতে পারে? একবার যখন কংগ্রেস থেকে বেরিয়ে গিয়েছিল, তারপর আবার তো সে কংগ্রেসে ফিরেছিল। আজকে দিদি সবচেয়ে বড় দায় হচ্ছে মমতা ব্যানার্জির। কেন করতে দিয়েছেন?
কেন আমাদের প্রত্যেকটা প্রোগ্রামকে পুলিশ আটকে দেয়? কেন আটকালেন না? কেন আজকে আপনার যে ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট 15 বছর হলো, কেন আজকে দুধের গায়ে বললেন? কেন যখন বললেন হিন্দুদের কেটে ফাঁসি দেবে তখন কিছু বললেন না? কেন ওই মুর্শিদাবাদে একজন আপনার মুসলমান ক্যান্ডিডেটকে কৃষ্ণকে নিয়ে আসলেন? কেন ধর্মীয় বিভাজন করলেন মুসলমানদের? কেন ওয়াকফ বোর্ডের কথা বলে আজকে তোমার আমার দুই হিন্দু ভাইরা মরে গেল, তার দায়িত্ব কে নেবে? এক সেকেন্ড, আমার তন্ময়ের কাছে এখানে প্রশ্ন যে কোথাও কি এই শিলান্যাসকে কেন্দ্র করে তোমাদের মধ্যেও একটা এদিক রাখি না ওদিক রাখি এরকম পরিস্থিতি, এরকম বিড়ম্বনা তৈরি হয়েছে? সেটা কি আগে বলতে দাও প্রীতম, আমি যখন কথা বলছি তখন বলতে দাও। সেটা কি অস্বীকার করতে পারো? এবং যে কারণেই তোমরা এই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছো, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছ, আবার কোর্টে রাজ্য জানাচ্ছে যে শিলান্যাস নিয়ে তাদের কোনো অসম্মতি নেই। অ্যাবসলিউটলি দুটো আলাদা জিনিস। শিলান্যাস নিয়ে অসম্মতি শিলান্যাস করবে বলেছি তো বাবরি শিলান্যাস বলেনি। প্রীতম বলতে দাও। শিলান্যাস নিয়ে আপত্তি জানানোর জায়গা নেই, তার কারণ হচ্ছে ভারতবর্ষের সংবিধান সবাইকে এই স্বাধীনতা দিয়েছে। কেউ যদি কিছু করেন কেন করা হলো? তার কারণ হচ্ছে তিনি এই ধর্মের নাম করে রাজনীতি করার চেষ্টা করছেন, যাতে সাম্প্রদায়িকতা। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভিডিও ভাইরাল হয়েছিল, আমি ভিডিও দেখেছি, সেই ভিডিও দেখেছি, সবাই দেখেছে, বাংলার মানুষ। তাকে বারবার শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে, এবং প্রত্যেকবার সেই চিঠিগুলো যদি তোমাদের হাতে নিশ্চয়ই এসেছে, সেখানে প্রত্যেকবার লিখেছে যে আমি ভুল করে ফেলেছি, আমি আর এরকম করব না। তারপরে আবার একই কাণ্ড ঘটেছে। এই রকম রিপিটেশনের পর যখন বোঝা যাচ্ছে যে সে সাম্প্রদায়িক একটা শক্তির সঙ্গে হাত মিলিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, তখন তাকে বহিষ্কার সাসপেনশন করা ছাড়া আর কোনো জায়গা নেই। তার সঙ্গে মসজিদ করার কোনো সম্পর্ক নেই। মসজিদ যদি কেউ করে, কাল যদি কেউ মন্দির করে, সেটা ভারতের সংবিধান স্বীকৃত, তাকে আটকানো যায় না। তাহলে মসজিদ যদি আটকাতে হয়, মন্দিরেও আটকাতে হয়, সেটা সম্পূর্ণ অন্য আলোচনা। তাহলে তো সংবিধানকেই চ্যালেঞ্জ করা হচ্ছে। এইবার আমি বলি, একটা কথাতে এটা শেষ করব, সেটা হচ্ছে এই বাংলার মাটি, সেটা হুমায়ুন কবির আমাদেরকে ওই ভদ্রলোক বা ওই লোককে নিয়ে আলোচনা করতে হচ্ছে রাজনীতিক হিসাবে, সেটাই আমাদের দুঃখের। কিন্তু বাংলার মাটি সেই মাটি যেখানে লেখা হয় বল রে জবা বল, কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ তল, লিখছেন নজরুল ইসলাম। সেই বাংলার মাটিকে এসব হুমায়ুন কবিরই বলুন আর অন্য কবিরই বলুন, তারা এসে যারা মদত দিচ্ছে, তারা ভাবছে এইসব করে দিয়ে বাংলার মাটি দখল করে নেব। এই বাংলার মাটি এত সহজে দখল করা যাবে না। মুখার্জির কাছে প্রশ্ন, যে শ্রীকুমার দা আমরা দেখেছি 2021-এর নির্বাচনের আগে, আমি জানি আপনি এখানে কি উত্তর দেবেন, যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আইএসএফ হচ্ছে সেকুলার ফ্রন্ট, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। এমনকি নওশাদ সিদ্দিকী, ডেফিনেটলি নওশাদ সিদ্দিকী তার যে ইমেজ, তিনি নিজের একটা স্বতন্ত্র ইমেজ তৈরি করেছেন, সে প্রসঙ্গেও আমি যাচ্ছি না। কিন্তু আব্বাস সিদ্দিকীর একাধিক এমন ভিডিও এখনো পর্যন্ত পাবলিক ডোমেইনে রয়েছে, যার মধ্যে ধর্মীয় জিগির বা উস্কানি সেটা স্পষ্ট। সেই আব্বাস সিদ্দিকীকে আপনারা আসন সমঝোতার স্বার্থে, আপনারা ভোটের কথা মাথায় রেখে তাকে নিয়ে আপনারা মাতামাতি করেছিলেন এবং তার সঙ্গে জোর করেছিলেন। এই হুমায়ুন কবির এর ক্ষেত্রেও কি আগামী কয়েক মাসের মধ্যে সেরকম কোনো টুইস্ট, সেরকম কোনো ডেভেলপমেন্ট অপেক্ষা করছে? বোধহয় না, একদম নিশ্চিতভাবে নয়। কারণ তিনি তার চরিত্র পরিষ্কার করে দিয়েছেন। আসলে গোটা বিষয়টাই তো একটা অদ্ভুত খেলা, যেটা কেন্দ্র এবং রাজ্যের দুটো সরকার, দুটো দল, তারা যুক্ত আছে এবং তাদের যে জোটবন্ধন, তারা যেভাবে সুতোর ওই লাটাইয়ের গুটি সুতো ছাড়েন লাটাই থেকে, সে এক একজন উঠতে থাকে এবং ফিরে আসে। নিমকেও আমরা দেখেছি গত ইলেকশনে একদম বিজেপির টাকা দিয়ে তাদেরকে দাঁড় করিয়েছিল, এবং এখনো বুঝতে পারছি আমরা যে কোথাও 300 কোটি টাকার প্রজেক্ট কোনো মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ, হুমায়ুন কবির এমন কোনো বিরাট বাপের কোনো নেতা নন যে তার পায়ের তলে 300 কোটি টাকার লোকে দিয়ে যাবে। তার প্রজেক্টটা 300 কোটি টাকার, কোথা থেকে পাবেন তিনি? কেউ না স্পন্সর করলে হয়? তাহলে কে স্পন্সর করেছে? কোনো বড় রাজনৈতিক দল, এছাড়া তো আর কেউ নয়, অথবা কোনো ধনী ব্যক্তি যাকে কোনো বড় রাজনৈতিক দল তাকে বলেছে তুমি ওই টাকাটা দিয়ে দাও, এর বাইরে কিচ্ছু নয়। কাজেই হুমায়ুন কবির শুধু বাবরি মসজিদ নয়, পেছনে হসপিটাল, ইউনিভার্সিটি এইসব করবেন বলছেন, সব মিলিয়ে প্রজেক্টটা 300 কোটি টাকার। কখন কথাটা বলছেন? যখন ইলেকশনটা একদম দোরগোড়ায় চলে এসছে,
তখন এই কথা বলা হচ্ছে। আসলে এই টাকার যোগান থেকে শুরু করে কথার যোগান এই সবটাই দিচ্ছে আইদার তৃণমূল অথবা বিজেপি। তারা নিজেদের কখন কোনটা সুবিধা হয় সেটা করে নিচ্ছেন। লোকসভাটা তুমি আমাকে দেখো, বিধানসভাটা আমি তোমাকে দেখবো, এই তো অ্যাডজাস্টমেন্ট। নয়তো এত চুরি করে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করার পরও আসলে মাথাটা ধরা যায় না, চোরদের মাথাটাই পৌঁছাতে পারি না আমরা। তো এটাই হচ্ছে আসল ব্যাপার। আমি আসবো এই প্রসঙ্গে, প্রীতম এবং তন্ময় দুজনেই রেসপন্ড করতে চায়, আমি আসবো তাদের কাছে। তার আগে একবার চন্দনদার কাছে আসি। যে চন্দনদা, এই হুমায়ুন কবির, আমি আগেও বললাম যে অধীর রঞ্জন চৌধুরীর ডান হাত ছিল এবং একটা মাত্র অঞ্চলে, একটা খুব সীমিত একটা অঞ্চলে তার প্রভাব ছিল। সেই হুমায়ুন কবিরের এক ডাকে কোটি কোটি টাকা পড়ছে। হুমায়ুন কবির বোস্ট করে রীতিমতো বলছেন, আস্ফালন করে বলছেন যে একজন ব্যবসায়ী তাকে 80 কোটি টাকা দিচ্ছে, 300 কোটির প্রজেক্ট। আজকে আমরা দেখতে পাচ্ছি 40,000 বিরিয়ানির ব্যবস্থা হচ্ছে, বিশাল মঞ্চ, বিশাল আয়োজন। এটা কি স্বাভাবিক? আপনি নিজে রাজনীতি করেন, রাজনীতির একটা দল যারা চালান, যারা এস্টাবলিশ দল চালান, তাদের পক্ষেও এই তহবিল, সেটা খুব সারপ্রাইজিং না? অ্যাবসলিউটলি। আর স্পেশালি তুমি এই মুহূর্তে কংগ্রেসের ফান্ডের কথা ভাবলে আরও সারপ্রাইজিং। আমি তোমাকে বিশেষভাবে বলি, এইখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, জানো তো, আমরা একটা কথা বলি, রিপিটেশন অফ অ্যান অ্যাক্সিডেন্ট রোপস ইটস অ্যাক্সিডেন্টাল ক্যারেক্টার। মানে তোমার যদি একটা দুর্ঘটনা বারবার ঘটতে থাকে তাহলে তো সেটা দুর্ঘটনা থাকলো না, এটা ঘটনা হলো। একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে হুমায়ুন কবির, আমরা তো দায়বদ্ধতা অস্বীকার কখনো করিনি, হুমায়ুন কবির শুরু করেছেন। আচ্ছা, আমি এক্সাম্পল দিতে পারি, অনেকে আমাদের সাথে শুরু করেছেন, তারা গভর্নমেন্টও চালাচ্ছেন, আমাদের সাথে শুরু করেছেন। প্রশ্নটা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের আইডেন্টিটি নিয়ে কেউ একবার বলেছেন এই জমিটা আমার এবং এখানে আমি বাবরি মসজিদ তৈরি করব? সম্ভব হয়নি, সাহস হয়নি। তার পরবর্তী সময় কার আমলে খোলা হয়েছিল? কার আমলে খোলা? না, আমি তা বলিনি, আমি তোমাকে হুমায়ুন কবিরের কথা বলছি। আমি ওই প্রসঙ্গ, সেটা অন্য আলোচনা। আমি বলছি যে কংগ্রেসের আইডেন্টিটি নিয়ে অন্তত এটা বলা যায় না। মৌপিয়া, একটা কথা তোমার সম্ভবত স্মরণে আছে, আমি আগের স্পেলেই বলেছিলাম, একটা সময় ছিল 1993 সালে, 1992 সালে দুটো দল, তাদের ক্যারেক্টার আমি একটা বিশ্লেষণ করেছি। আমার এখানে বক্তব্য আজকে যখন দাঁড়িয়ে আপনি এই তো এই যে সেকুলার কংগ্রেস কতটা সেকুলার, ডেফিনেটলি যখন এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের এই যুযুধান বাকযুদ্ধ চলছে, সেখানে দাঁড়িয়ে ডেফিনেটলি কংগ্রেস তাদের যে অবস্থানটা স্পষ্ট, শুভঙ্কর সরকার থেকে অধীর রঞ্জন চৌধুরী, তারা যথেষ্ট যুক্তিসঙ্গত এবং যথেষ্ট র্যাশনাল কথা বলছেন। বাট আপনাকে মনে রাখতে হবে, কংগ্রেস তো একটা জাতীয় দল। সাম্প্রতিক দুটো ঘটনা আমি মনে করাবো। একটি ঘটনা আরো পার্টিকুলারলি, যে আপনাদের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, তার একটি মন্তব্যকে কেন্দ্র করে তো তেসনের রাজনীতির প্রসঙ্গ উঠে এসেছে প্রবলভাবে। যদি এই গোটাটা রুট কজ যদি তোষণের রাজনীতি হয়, সেই দোষে তো আপনাদের একটা রাজ্যের মুখ্যমন্ত্রীও দুষ্ট। না, এরকম আমি অস্বীকার করিনি। আমি তোমাকে এর আগেও বলি যে কোনো একটি নির্দিষ্ট মন্তব্য তার কিন্তু একটা লার্জ ক্লারিফিকেশন দরকার। আমি তোমাকে কেন বলি, দেখো, আমি তোমাকে একটা পরিষ্কার প্রশ্ন তো এখানে আসছে, একটা আইডিয়ালিস্টিক কজ থাকে। আর এখানে দাঁড়িয়ে কেন আমি বললাম যে হুমায়ুন কবির এটা বলতে পারেন না, রেবন্ত রেড্ডি যেভাবে বলেছেন তার ক্লারিফিকেশন কোনো অবস্থাতে সর্বব্যাপী হতে পারে না। আমি তোমাকে বারবার বলছি, কারণ রুট কজটাই হচ্ছে এখানে আইডিয়ালিস্টিকলি এটা হচ্ছে অ্যাবসলিউটলি সেকুলারিজম। আমরা চেষ্টা করি সবসময় ব্যালেন্সটা সেকুলারিজমের সাথে, আমাদের কোনো আপোষ করি না, এটা স্বাভাবিক। কিন্তু একটা জিনিস তোমাকে বিশেষভাবে বলি, যেখানে আমি কনক্লুড করব, এই হুমায়ুন কবিরের এই বাস্তব যে জায়গাটাতে তুমি আনলে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শ্রীকুমারদা যেটা বললেন যে হিউজ মানি ফ্লো এবং এটা একটা মানুষের কাজ, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কাদের কাজ হতে পারে? আমরা না ডিপ স্টেটের কথা বলি এবং তাতে প্রথমত ধারণা হয় বিদেশের ফান্ড বোধহয়। আচ্ছা, অন্য স্টেটের ফান্ডও থাকতে পারে তো? মানে আমি বলতে চাইছি, সুতো অনেকের হাতে বাঁধা, অনেকে অনেকভাবে বলছেন, বিশ্লেষণটা হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু বাস্তব চরিত্র হচ্ছে এটা একজনের কাজ না, এটা আবারও তুতু মাইমের দেখেছি ইডি সিবিআই এত অ্যাক্টিভ, যে কোনো ব্যাপারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানি ট্রেল দেখে। তোমাদের যদি এত প্রশ্ন থেকে থাকে, তাহলে এই মানি ট্রেল দেখার চেষ্টা করছো না কেন? নাকি আসলে তোমরাও চাইছো যে প্রসঙ্গটা তুলছে তৃণমূল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল, যে আসলে এর নেপথ্যে একটা বড় অঙ্ক রয়েছে? প্রথম কথা হচ্ছে, একটা করে উত্তর দিই। শ্রীকুমার দাস সিপিএম এর প্রতিনিধি, উনি অনেক কথা বললেন, অথচ বুদ্ধদেব ভট্টাচার্য খারিজি মাদ্রাসায় জঙ্গি পেদা হয় এটা বলার পর কেন ওনাকে আবার ক্ষমা চাইতে হয়েছিল, তার উত্তরটা ওনার থেকে আশা করব। সেকেন্ড হচ্ছে,
মমতা ব্যানার্জির কাছে, সিএম অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে ইকোনমিক উইংস বলে একটা না দপ্তর আছে। ওনার প্রথমত ওনার কাছেই দপ্তর আছে ভূমি রাজস্ব দপ্তর, যেই মাটিটা তো যেরকম আমাদের বিএসএফ এর কাটাতা দিতে গেলেও ওনার থেকে জমি নিতে হয়, রেলের দিতে গেলেও ওনার থেকে জমি নিতে হয়, এয়ারপোর্টের জন্য ওনার থেকে জমি নিতে হয়, কিন্তু উনি দেন না। আজকে উনি বাবরি মসজিদের মানে বাবরি কি একটা স্ট্রাকচার বানাবে তার জন্য জমিটাকে উনি দিয়ে দিয়েছেন, এটা আমি জানতে চাই। আর যদি না নিয়ে থাকেন তাহলে ওনার পুলিশ কি করছিল? আর ওনার ইকোনমিক উইং, উনি তহবিল কোথা থেকে আসছে না আসছে সবাই তদন্ত করুন, না পারলে উনি বলে আমার দ্বারা হচ্ছে না, আমি সিবিআই বা ইডির সাহায্য চাইছি। নিশ্চয়ই তো আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট হয়তো সাহায্য করবে বা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিগুলো সাহায্য করবে, কিন্তু কথাটা কেন করতে দিচ্ছে? মমতা ব্যানার্জি দুধেল গাই বলছে, কেন করতে দিচ্ছে? এই একটু আগে তন্ময় বলছিল না, যার কথা যার ভাষণ আপনি দেখালেন, এই ববি হাকিমকে কবে সাসপেন্ড করবে? আজকে তো উনি তো নিজে বলেছিলেন যে 50% হয়ে যাবে, আমি যদি একজনকেও দাওয়াত ইসলাম করে ইসলামে পরিণত করতে পারি, দুর্ভাগ্য নাকি অন্য কোনো ধর্মে জন্মগ্রহণ করা। কে বলেছিলেন? তোমার ববি হাকিম। কেন তাকে সাসপেন্ড করা হয়নি? কেন মিনি পাকিস্তান বলছিলেন কলকাতার একটা অংশকে, কেন তাকে সাসপেন্ড করা হয়নি? কেন একটা শোকজ দেওয়া হয়নি? দেওয়া হয়েছিল কি? আশ্চর্য কি বলুন তো, মমতা ব্যানার্জি ঈদের মঞ্চে গিয়ে বলছেন হিন্দু ধর্ম কন্যা ধর্ম, আপনার বিধানসভায় দাঁড়িয়ে বলছেন মৃত্যুকুম্ভ, আমরা মহাকুম্ভ মৃত্যুকুম্ভ। তো সুতরাং যখন হিন্দু ধর্মকে এবার গাল দিতে হয় তখন মমতা ব্যানার্জি ঠিক, তখন মমতা ব্যানার্জি একদম ডিবিসি পলিটিক্স করতে পারেন। অথচ আজকে লেভেলটা অ্যাক্টিভ আছে, তুমি একটু আস্তে কথা বললেও দর্শকরা শুনতে পাবে। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে কি বলুন তো, অ্যাক্টিভ থাকা যাচ্ছে না। যখন আমি দেখতে পাচ্ছি বাংলার মানুষকে কেউ বলছে মুন্ডু কেটে তারা ফুটবল খেলবে, তো শান্ত থাকতে পাচ্ছি না, দিদি। আচ্ছা, প্রথম আচ্ছা, ওটা কি সরকারি জমি? আমি ওটাতে আসছি, প্রথম কথা ওটাতে আসছি। সরকার জমি, আমি সরকারি জমি নাকি চন্দনদা আসছি ওটাতে। প্রথম কথা হচ্ছে আমি আর দিতে গেলে এত অমায়িক নয়, আমার বলতে গেলে মাইক লাগে, আমি এত অমায়িক নয় বলতে গেলে মাইক লাগে, সুতরাং আমি আস্তে আস্তে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে এই জমি কোনোভাবেই কোথাও সরকারি জমি নয়। হুমায়ুন কবির ব্যক্তিগত পরিসরে কার জমি কিনে সেখানে মন্দির বানাবেন না মসজিদ বানাবেন, একই কথা বারবার বলছি, সেটা দেখার দায়িত্ব সরকারের নয়, না কোনো সরকার সেটাতে বাধা দান করতে পারেন ভারতের সংবিধান যদি মানতে হয়। এবার প্রীতমরা বলতেই পারে যেহেতু এটা মসজিদ অতএব সেইটা বাধা দেওয়া উচিত, যদি এটা নিশ্চিতভাবে বাবরি শব্দটা ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী যে ঘটনা ঘটেছে, চন্দনদা যা বলছিলেন 1992 সালের 6ই ডিসেম্বর ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী ইতিহাসের অন্যতম কালো দিন হিসাবে লেখা থাকবে, এবং সেই দিনটাকে আজকে আবার উস্কে দেওয়ার জন্য ওই নামটাকে ব্যবহার করা নিশ্চিতভাবে এর পিছনে সুচারু রাজনৈতিক পরিকল্পনা আছে, এবং আগামী দিনে প্রমাণ হয়ে যাবে, আগামী দিনে প্রমাণ হয়ে যাবে যে কারা কারা এইগুলোর পিছনে মদত দিচ্ছে। সবে তুমি তো সরকারের না, তুমি কোর্টে গেলে বলবে না, আর উত্তর দিতে হবে দিদি। বাংলা মানুষ দেখছে, বাংলা জনতা দেখছে, বাংলা বলছে তো, বাংলা জনতা দেখছে, চিৎকার না করলে বাংলার মানুষ দেখছে। প্রীতম যেটা বলতে চাইছে যে এই যে আমি আগেও যেটা বলেছি যে কোনো ধর্মস্থান নির্মাণে কারো কোনো আপত্তি আমাদেরও নেই, একটা বলতে দাও না। প্রীতমদের যেটা বক্তব্য যে বাবরি এই নামটা অ্যাভয়েড করা যেতে পারে, এটা কি দলগতভাবে হুমায়ুন কবিরকে কখনো পরামর্শ দেওয়া হয়েছিল? যদি হয়ে থাকে, তিনি সেটা না করে থাকেন, তাহলে তোমরা কি কোথাও মনে করো যে এই নামটা না থাকাটা, বিশেষ করে যখন বাবরি মসজিদকে কেন্দ্র করে এত কিছু, তুমিও যেটা উল্লেখ করলে, এত জল গড়িয়ে গেছে গঙ্গা দিয়ে, সেখানে দাঁড়িয়ে কোথাও কোর্টে গিয়েও যে নামটা পরিবর্তনের ব্যাপারে সেখানে বলার দরকার ছিল না? এই যে নাম পরিবর্তন, কে কি নাম রাখবে আবার একই বিষয়। আমি রাজনৈতিকভাবে আমি আমার বক্তব্য দিতে পারি, কিন্তু যদি কোর্টে গিয়ে তুই বোঝার চেষ্টা কর, কোর্টে গিয়ে বললাম যে তুমি তোমার নাম বাবরি রাখবে না, তোমার নাম রাখবে না, তোমার নাম রাখবে না, এবার এই যদি সরকার যেতে পারে, এটা কোর্টে গিয়ে সরকার যেতে পারে। আমার একটা এখানে প্রশ্ন আছে, আমার সিম্পল প্রশ্ন। শেক্সপিয়ার বলেছিলেন হোয়াটস ইন আ নেম। আমি যদি জাস্ট কয়েক মাস পেছনে চলে যাই, যখন আমরা দেখছি যে সরকার যখন এই দীঘায় যখন জগন্নাথ ধাম বলো, জগন্নাথ মন্দির বলো বা কালচারাল সেন্টার বলো, সেটার যখন দ্বারোদ্ঘাটন করতে, সেই সময় তোমাদের সবচেয়ে বড় বক্তব্য ছিল যে যেহেতু জগন্নাথ ধামের আলাদা মাহাত্ম্য আছে শ্রীক্ষেত্র পুরীতে, এখানে কখনোই সেটা জগন্নাথ ধাম
বা জগন্নাথ মন্দির হতে পারে না, এই কথাটা তোমরা বলেছিলে। আমরা বলেছি পুরীর শোনো না, শঙ্করাচার্যরাও আমি ধরে নিলাম যে আসলে যেখানে জগন্নাথ ধাম সেটাই জগন্নাথ ধাম, এখানে আরেকটা মন্দির বা কালচারাল সেন্টার হতে পারে তোমাদের যুক্তি মতো। তাহলে এক সেকেন্ড বলতে দাও না, প্রশ্নটা শোনো মন দিয়ে। তাহলে এখানে যদি আরেকটা বাবরি মসজিদ হয় এখানে বা যে কোনো জায়গায়, ওই বাবরি মসজিদ আর এই বাবরি মসজিদ দুটো এক হবে কি? তোমাদেরই যুক্তি, না তোমাদেরই যুক্তি। আমাকে উত্তর দিতে দাও। তুমি দেখো না, মোহাম্মদ গজনী, বাবরি এরা আক্রান্ত ছিল, এরা ভারতবর্ষকে লুটেছে, আমাদের হিন্দু তোমার অন্যান্য অমুসলমানদের তোমার ধর্মান্তরিত করেছে, তাদেরকে রেপ করেছে, তাদেরকে ধ্বংস করেছে, তোমার সম্পত্তি ধ্বংস করেছে, ধ্বংস করে সেখানে বানিয়েছে, প্রত্যেকটা মন্দির ধ্বংস করে আজকে তোমার বেনারস থেকে শুরু করে জ্ঞানবাপী থেকে শুরু সব জায়গায় তাই করেছে, এবং সেটাকে আজকে মহিমামণ্ডিত করছে। এই যে বারবার বলছি না আমরা, দুধের গায়ে কে বলে? মমতা ব্যানার্জি বলে। এই দুধের গাইকে ওই দুধটাই দেয়, সেই জন্য মুঘল আমলে তো গ্র্যান্ড ট্রাঙ্ক রোডও তৈরি হয়েছিল। মুঘল আমলে তৈরি হয়েছিল না, সেটা একদম মসজিদ থেকে তৈরি হয়েছে। এটা নিয়ে একদিন আলাদা চর্চা হতে পারে, আলাদা চর্চা হতে পারে। সমস্যা হচ্ছে বিজেপি করলে পড়াশোনা করা যায় না, না হলে ইতিহাসকে মানা যায় না, দুটোর একটা। কারণ এই যে বর্গীরা যখন বাংলা আক্রমণ করেছিল তাকে রক্ষা করেছিল নবাব আলীবর্দী খান। নবাব আলীবর্দী খান মুসলিম জাতির মানে মুসলিম সম্প্রদায়ের ছিলেন, আর বর্গী যারা আক্রমণ করেছিল ভাস্কর পণ্ডিতের ইতিহাস আমরা জানি। সুতরাং দুটোর মধ্যে পার্থক্য আছে। এইভাবে ধর্ম দেখে এই সমস্ত কিছু ইতিহাসকে বিচার করা যায় না। খুব সংক্ষেপে শ্রীকুমার দা, আব্দুল কালাম আর আজমুল কাসেমের মধ্যে ডিফারেন্স আছে তো, ওই ডিফারেন্সটা বুঝতে হবে পুরো ইন্ডিজোটের। শ্রীকুমার দা, একটা প্রশ্ন ছিল আমার কাছে, তা হচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে মাদ্রাসাগুলো সমস্ত সন্ত্রাসের একদম পীঠস্থান। তো আমি বলছি এটা বলেননি, কিন্তু উনি যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে কিছু খারিজি মাদ্রাসা এবং সেটা সঠিকভাবে বলেছিলেন এবং কোনো ক্ষমা টমা চাননি। এক, দু নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সময় যে কটি মাদ্রাসা হয়েছিল তারপরে তৃণমূলের সময় আর কোনো মাদ্রাসা হয়নি, আমরাই করে গেছিলাম। মেয়েদের এবং ছেলেদের যারা সংখ্যালঘু মানুষ আছেন চান একটা সিস্টেমের মধ্যে পড়াশোনা করতে, আমাদের কোনো আপত্তি নেই। কারণ বেনারসে এখনো বহু টোল চলে, টোল, সেই টোলে পড়াশোনা করে, তাতে যদি আপত্তি না থাকে মাদ্রাসাতেও আপত্তি থাকার কোনো কারণ নেই। এটা দ্বিতীয় পয়েন্ট। আর তিন নম্বর হচ্ছে বাবরের সময় এবং হুমায়ুনের সময়টা এত কম যে সেই সময় তারা লুট করে মাল ওই নিয়ে উজবেকিস্তানে নিয়ে গেছে এমন কোনো প্রমাণ নেই। বরং আকবর এসে যখন লম্বা সময় ধরে রাজত্ব করেছেন তিনি একেবারে ধর্ম নিরপেক্ষ একটি নতুন ধর্ম তৈরি করার চেষ্টা করেছিলেন হিন্দু এবং মুসলিম ইসলামকে মিশিয়ে, এবং সেই চেষ্টাটা ছিল ওনার সময়ে যে সঠিকভাবে ভারতবর্ষ চলে তার একটা ব্যবস্থা। গ্র্যান্ড রোডটা শেরশাহ তৈরি করেছিলেন, মুসলমানরা একজন তৈরি করেছিলেন, এত বড়। একদম শেষ, এখানেই শেষ করতে হবে। আবারও বলছি যে 33 বছর পর আজকের এই 6ই ডিসেম্বরটা একটা প্রশ্ন তুলে দিল যে বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে কোথাও মেরুকরণের রাজনীতি আরও প্রকট হচ্ছে কিনা এবং তার নেপথ্যে একটা খুব সুনির্দিষ্ট চিত্রনাট্য রচিত হয়েছে কিনা। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।